বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমাদের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ স্যারের নেতৃত্বে অনলাইন ক্লাসের হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আরেফিন। আজকে তোমাদের সাথে আমি হিসাব বিজ্ঞানের দ্বাদশ অধ্যায়ের পারিবারিক বাজেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এই আলোচনার বিষয়টাকে সুন্দর করে শুনো, বোঝার চেষ্টা করো এবং উপলব্ধি করো। তারপর পরবর্তী পর্যায়ে তোমাদের যা অঙ্ক করার জন্য বিশেষ সুবিধা হবে এর মাধ্যমে। আমি তোমাদেরকে আবার বারবার অনুসরণ করে যাচ্ছি যে কোনো অঙ্কের থিওরিটিক্যাল কনসেপশনটা আমাদের প্রথমে ভালো করে ক্লিয়ার করতে হবে। থিওরিটিক্যাল কনসেপশন তোমরা যদি ঢুকতে পারো, তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা খুব সহজে করতে পারব। তাই প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা তাহলে আজকের পারিবারিক বাজেটের বিষয়গুলো নিয়ে যে আলোচনা করব, তোমরা সবাই তাহলে মনোযোগ করে বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করো। প্রথমে আমরা আসি পারিবারিক বাজেট আলোচনা করার আগে, বাজেট কি, অর্থাৎ বাজেট কাকে বলে। আমরা সবাই সবসময় শুনে থাকি বাজেটের কথা। রাষ্ট্রীয় পর্যায়ে, আমাদের পারিবারিক ক্ষেত্রে, পৌরসভা, সিটি কর্পোরেশন, বিভিন্ন জায়গাতে আমরা বাজেটের কথা শুনি। তাহলে প্রথমে আমাদের জেনে নেওয়া ভালো যে বাজেট কি। বাজেট বলতে বোঝায় পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ, অর্থাৎ যে কোনো একটা পরিকল্পনার যখন আমরা সংখ্যাত্মক প্রকাশ করব তখন তাকে বাজেট করব। অর্থাৎ যে কোনো একটা পরিকল্পনা করব আমরা, সেই পরিকল্পনাতে আমরা কত অর্থ ব্যয় করব, এই অর্থের সংখ্যাত্মক প্রকাশটা হচ্ছে বাজেট। আজকে আমি এই বাজেট বিভিন্ন ধরনের হতে পারে। স্বল্প পরিসর হলে পারিবারিক বাজেট, এটা পৌরসভার বাজেট হতে পারে, সিটি কর্পোরেশনের বাজেট হতে পারে এবং রাষ্ট্রীয় বাজেট হতে পারে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পারিবারিক বাজেট, অর্থাৎ সংক্ষিপ্ত পরিসরে আমরা এই বাজেট নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে পারিবারিক বাজেটটা কি? একটা পরিবারের একটা নির্দিষ্ট সময়ে আয় এবং ব্যয়ের পূর্ব পরিকল্পনার সংখ্যাত্মক প্রকার হচ্ছে এই পারিবারিক বাজেট। একটা নির্দিষ্ট পরিবার, এই আমাদের মনে রাখতে হবে, পৌরসভার বাজেট অথবা রাষ্ট্রীয় বাজেটের মাধ্যমে এখানে ঘাটতি বাজেট বা অতিরিক্ত বাজেট হতে পারে। কারণ এইসব বাজেটের ক্ষেত্রে সরকার বা সিটি কর্পোরেশন বিভিন্ন সোর্স থেকে অর্থ সংগ্রহ করে থাকে। কিন্তু পারিবারিক বাজেটের ক্ষেত্রে বিষয়টা এমন চলবে না। পারিবারিক বাজেটের ক্ষেত্রে সবসময় আয় বৃদ্ধি থাকতে হবে, অর্থাৎ ব্যয় অতিরিক্ত আয় থাকতে হবে। কারণটা হচ্ছে, যদি পারিবারিক বাজেটে ব্যয় অতিরিক্ত আয় না থাকে, অর্থাৎ কখনো যদি ঘাটতি বাজেট হয়ে থাকে, তাহলে এটা একটা পরিবারের জন্য বিশাল একটা ঝামেলার সম্মুখীন হতে হবে। পরিবারের কর্তার দায়বদ্ধতা বেড়ে যাবে, পরিবারটা একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়বে। তাই ছাত্রছাত্রীরা, আমাদের প্রত্যেকের পরিবারে আয়ের পরিমাণ নির্ধারিত, সীমিত। এই সীমিত আয়কে সুনির্দিষ্ট পরিকল্পনা করে আমাদেরকে এমনভাবে পরিকল্পনা সেট আপ করতে হবে যাতে আমাদের কখনো ব্যয়টা বেশি না হয়ে থাকে, অর্থাৎ আয় বৃদ্ধি সবসময় থাকে। আর এই পারিবারিক বাজেট করতে গিয়ে কতগুলো নির্দিষ্ট খরচ সবসময় আমরা দেখতে পাই। আমাদের স্বাভাবিক জীবন যাপনের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষার এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবন ধারণের জন্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, এইসব বিষয়গুলো। আর পারিবারিক বাজেটে এই বিষয়গুলোকে মুখ্য ভূমিকা হিসাবে কাজ করে। আমরা এখন পারিবারিক বাজেটের করতে গিয়ে যে সকল ব্যয়গুলো, প্রধান ব্যয়গুলো, যেগুলো আমরা সবসময় সচরাচর পারিবারিক বাজেট করার সময় দেখতে পাই, সেই ব্যয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেই ব্যয়গুলোর মধ্যে কোন ক্ষেত্রে কত টাকা বাজেট করতে হবে, কত পার্সেন্ট বাজেট করতে হবে, সেই বিষয়গুলো আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা এই বিষয়গুলোকে যদি মনোযোগ সহকারে একটু দেখো এবং বারবার অনুশীলন করো, তাহলে তুমি নৈমিত্তিক প্রশ্ন অন্তত 1 থেকে 2টা প্রশ্ন উত্তর যে কোনো পরীক্ষা অংশগ্রহণ করতে দিতে পারবে সহজে। তাহলে প্রথমে আমি পারিবারিক বাজেটের মধ্যে বাজেটের ব্যয়ের খাতগুলো, প্রধান ব্যয়ের খাতগুলোকে আমি যদি ব্যয়ের খাত
ব্যয়ের প্রধান প্রধান খাত। আমি এগুলোকে পার্সেন্টেজ আকারে দেখাবো যে এইসব ব্যয়গুলোতে আমরা একটা পরিবারের কর্তা কতটুকু ব্যয় এক্ষেত্রে বরাদ্দ করবে। প্রথমে আমি খাদ্য খাত। এই খাতে 20% থেকে 25%, 20% থেকে 25%, অর্থাৎ একজন পরিবারের কর্তা যিনি আয় করেন তিনি তার পরিবারের মানুষের খাওয়ার জন্য বা খাদ্য খাতে এই বাজেটটা সর্বোচ্চ তার আয়ের 25% এবং নিচে 20%, এটা একটা স্ট্যান্ডার্ড মান নির্ধারণ করে দেওয়া হয়েছে আমাদের এই অঙ্কের মধ্যে। শুধু এই অঙ্কটা করার সময় একটা স্ট্যান্ডার্ড মান নির্ধারণ করে দেওয়া হয়েছে যে খাদ্য খাতে এটা পরিবারের 20 থেকে 25% ব্যয় করতে হবে। বস্ত্র খাত, বস্ত্র খাতের একটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে 5 থেকে 10%, 5% থেকে 10%, অর্থাৎ একজন পরিবারের কর্তা যিনি পরিবারের খরচ বা ব্যয়ভার মেনটেন করেন, যিনি আয় করেন, তিনি তার আয়ের থেকে বস্ত্র খাতে 5 থেকে 10% টাকা ব্যয় করবেন। বাসস্থান খাত, বাসস্থান খাত এই ক্ষেত্রে পার্সেন্টেজ হচ্ছে 30 থেকে 40%, 30% থেকে 40%, অর্থাৎ আমাদের এখানে বেশিরভাগ আমাদের দেশের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলোর জন্য এই বাজেটটা আসলে পারিবারিক বাজেটগুলো বের করা হয়। আর সেক্ষেত্রে আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলির যে মানুষের যে আয় থাকে সে আয়ের ক্ষেত্রে বাসস্থানের ক্ষেত্রে 30 থেকে 40%, অর্থাৎ তার আয়ের 40% পর্যন্ত সর্বোচ্চ বাসস্থান খাতে ব্যয় করলে এটা সমাজীব হবে। এর উপর করলে পরিবার দারুণ ক্ষতির সম্মুখীন হতে পারে। শিক্ষা খাত, শিক্ষা খাত 10% থেকে 15%, 10% থেকে 15%, অর্থাৎ ছেলে মেয়েদের বা আত্মীয় স্বজনের পরিবারে যারা থাকে তাদের শিক্ষা ব্যয়ের জন্য একটা স্ট্যান্ডার্ড মান নির্ধারণ করে দেওয়া হয়েছে যে সেই মানটা হচ্ছে যে এর ভিতরে থাকতে হবে, 10 থেকে 15%-এর ভিতরে শিক্ষা খাতের ব্যয় থাকতে হবে। এবার আমরা যানবাহন খাতের কথা বলবো। যানবাহন খাত, যানবাহন খাত 15 থেকে 20%, 15% থেকে 20%, অর্থাৎ একটা পরিবার মানুষ, একটা পরিবারের সদস্যরা স্কুল কলেজে ছেলেমেয়েরা যাতায়াত করবে, বাবা মারা তার প্রতিষ্ঠানে তার কর্মস্থলে যাবে, এই জন্য যানবাহন বাবদ তাদেরকে একটা ব্যয় করতে হবে। সেই ব্যয়ের হার কোনো ক্রমে 15 থেকে 20%-এর বেশি হতে পারে না। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের পারিবারিক বাজেট আমরা যখন করব, এই অঙ্ক করার সময় এটা স্ট্যান্ডার্ড একটা মান এই অঙ্কটার মধ্যে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকের এই স্ট্যান্ডার্ড মানটা প্রত্যেকের জানা থাকা উচিত। যদি জানা থাকে তাহলে আমাদের কি উপকার হবে, আমি যখন নৈর্ভিত্তিক প্রশ্ন অ্যান্সার করব তাহলে আমরা সহজে এগুলোর অ্যান্সার করতে পারবো। এখন পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে একটা পরিবারের খাদ্য খাতে বরাদ্দ কত হতে পারে, এখানে বিভিন্ন পার্সেন্টেজ থাকবে, তাহলে সঠিক পার্সেন্টেজ হচ্ছে 20 থেকে 15%, অর্থাৎ তুমি এই 15 থেকে 20%, 20 থেকে 25%-এর বিষয়টা একটু ঠিক চিনে দিবে। প্রশ্ন আসতে পারে একটা পরিবারের বস্ত্র খাতের বরাদ্দ কত হতে পারে, কত পার্সেন্ট, সেখানে অনেকগুলো পার্সেন্টেজ থাকবে, আরেকটা থাকতে পারে 15 থেকে 10%, আমরা 15 থেকে 10%-এর ভিতর টিক দিব, অর্থাৎ এটা আমাদের জেনে নিতে হবে। একইভাবে বাসস্থানের ক্ষেত্রে আমাদের যে একটা স্ট্যান্ডার্ড মান দিয়ে দেওয়া হয়েছে যে বাসস্থানে কত পার্সেন্ট হতে পারে, আমরা বাসস্থানের ক্ষেত্রে বলবো 30 থেকে 40%। যদি প্রশ্ন করা হয় শিক্ষা খাতে পারিবারিক বাজেটের ব্যয়ের পার্সেন্টেজ কত হবে, সেখানে অনেকগুলো পার্সেন্টেজ থাকতে পারে, তার মধ্যে আমরা সঠিক পার্সেন্টেজ হবে 10 থেকে 15%। সর্বশেষ হতে পারে যানবাহনের খাতে, যানবাহনের খাতে আমরা কতটুকু ব্যয় করব, সেই যানবাহনের খাতে আমরা ব্যয় করব 15 থেকে 20%। তাহলে এই অঙ্কটা করার সময় এটা একটা স্ট্যান্ডার্ড মান, সেই মানটা আমরা সবসময় ফলো করতে হবে। এটা ফলো আপ তোমাদের যদি জানা থাকে তাহলে আমাদের এই বিষয় সম্পর্কে অনেকগুলো বিষয় অঙ্কটা করার সময় অনেক সহজে আমরা বিষয়গুলো অনুধাবন করতে পারবো। এবার আমরা পারিবারিক বাজেটের আরো অন্যান্য ব্যয়ের কিছু খাত থাকতে পারে, সেখানে বিবিধ খাত আমোদ প্রমোদের জন্য, ভবিষ্যৎ তহবিলের জন্য, এইসব ছোটখাটো খাত আরো থাকতে পারে।
আমরা অঙ্ক করার সময় সেই বিষয়গুলো পাবো। তো মেইন 5টা বিষয় আমি আলোচনা করে দিলাম, এগুলো পারিবারিক বাজেটের অন্যতম একটা খাত। এই খাতগুলো যদি তোমার মনে থাকে, এগুলো একটা ব্যয়। এই ব্যয়গুলো আমরা যখন জানা থাকবে, পার্সেন্টেজ সহ জানা থাকলে আমাদের অঙ্কটা করার সময় অনেক সুবিধা হবে। এবার যদি আমরা বলি ব্যয় আয়ের খাত, আয়ের খাত, পারিবারিক বাজেটে আয়ের খাত খুবই লিমিটেড। কারণ একটা লোক চাকরি করলে তার চাকরি থেকে বেতন পাবে, অর্থাৎ চাকরিজীবী হলে চাকরি থেকে বেতন পাবে, আর তার উত্তরাধিকারী সূত্রে কোনো বাড়ি মালিক হলে সে বাড়ি ভাড়া পেতে পারে, আর কৃষি জমি থেকে সে তার আয় হতে পারে। তাহলে আয়ের খাতগুলো খুবই লিমিটেড। সেটা হচ্ছে বেতনের টাকা, তারপর হতে পারে তার উত্তরাধিকার সূত্রে কোনো বাড়ি পাইলে সে বাড়ি ভাড়া পেতে পারে, আর তৃতীয় হতে পারে সেই তার কৃষি জমি থেকে সে আয় পেতে পারে। তাহলে আয়ের খাতগুলো লিমিটেড। তাহলে এই কনসেপশনটা যদি তোমার মনে থাকে, তোমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, যে একটা পরিবারের আয় এবং ব্যয়ের খাতগুলো কি, ব্যয়ের খাতগুলো আমি 5-6টার কথা উল্লেখ করলাম। এছাড়া ভবিষ্যৎ তহবিলের একটা ব্যয় হতে পারে, আমরা আমোদ প্রমোদনের জন্য ব্যয় হতে পারে, এই ছোটখাটো ব্যয়। আর আয়ের খাতগুলো আমি নির্দিষ্টভাবে বলে দিলাম যে বেতন, তারপর হতে পারে কৃষি খাত থেকে আয় হতে পারে, আর থাকতে পারে তোমার বাড়ি ভাড়া থাকতে পারে, প্রাপ্ত বাড়ি ভাড়া থাকতে পারে। তাহলে আয়ের খাতগুলো লিমিটেড 3টে বিষয়। ব্যয়ের খাতগুলো আমি নির্ধারণ করে দিলাম। এখন আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে আয়ের বৃদ্ধি বেড়ে যাবে। তাহলে অঙ্কটা কত সহজ তোমরা দেখো। যদি একটা প্রশ্ন আসে যে একটা পরিবারের আয়ের বৃদ্ধ বা আয়ের পরিমাণ কত, বা আয়তৃপ্ত ব্যয়তৃপ্ত আয় নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? এই যে ব্যয়ের খাতগুলো তোমাদেরকে আমি বলে দিলাম, সেই ব্যয়ের খাত আর আয়ের খাত 3টা খাত আছে, এই খাতগুলো যোগ করে একটা থেকে একটা বিয়োগ করলে আমরা আয়তৃপ্ত বা ব্যয়তৃপ্ত আয় আমরা পাবো। এরপরে বছর শেষে সম্পদ এবং দায় বিষয়গুলো আসবে। যখন আমরা ম্যাথমেটিক্যাল বিষয়ে যাব, অঙ্কের বিষয়ে যাব, তখন আমরা এই বিষয়গুলোকে আরো ক্লিয়ার করে উপস্থাপন করব। তোমরা তাহলে সহজ অঙ্কটা করতে পারবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বিষয়টাকে আমি কনক্লুশনে নিয়ে এসেছি। আমি আজকের আলোচনা কি করলাম, যে বাজেট কি, পারিবারিক বাজেট কি, বাজেট কত ভাবে হতে পারে, কি ভাবে কোন পর্যায়ে বাজেট হতে পারে, আমাদের পারিবারিক ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে যদি আয়বৃত্ত বাজেট না থাকে, ব্যয়বৃত্ত বাজেট যদি না হয়ে থাকে, তাহলে আমাদের পরিবারের কি সমস্যার সম্মুখীন হতে পারে। আর এই পারিবারিক বাজেটের প্রধান ব্যয় খাতগুলো আমি পার্সেন্টেজ আকারে দেখাই দিলাম, একটা স্ট্যান্ডার্ড মান সহ পার্সেন্টেজগুলো দেখাই দিলাম, এবং আয়ের খাতগুলোর কথা আমি বিশ্লেষণ করে দিলাম যে কি খাত থেকে আয় হতে পারে। আমরা আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে আয়বৃত্ত বা ব্যয়বৃত্ত আয় আমাদের বেড়ে আসবে। পরবর্তী পর্যায়ে আমরা সম্পদ দায়গুলো আলোচনা করব অঙ্ক করার সময়, অর্থাৎ পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে ম্যাথমেটিক্যাল টার্ম বা অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমি আর ক্লাসকে দিকে যেতে করতেছি না, এখানে পরিসমাপ্তি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।